প্রিয় দর্শক, এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আপনারা জানেন গত 6 মাস ধরেই আমরা নিউজ গ্যালারি আয়োজন করছি মূলত করোনা প্রতিরোধ এবং তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেসব ব্যাপার নিয়ে আমরা কথা বলছি। এবং আজকে আমরা অনুষ্ঠান শুরুতেই আমরা যদি জানিয়ে দিই আজকে করোনা পরিস্থিতি কী বাংলাদেশে, সেটা যদি একটু জানিয়ে দিচ্ছি। গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1476 জন এবং এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,37,520 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 31 জন এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা 4,733 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,372 জন এবং এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 2,40,643 জন। এবং গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 12,999 জনের এবং এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে 17,28,480 জনের। আমরা এই যখন করোনা পরিস্থিতি, আমরা এ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, দেশ এবং দেশের বাইরের চিকিৎসকদের সাথে কথা বলে আমরা করোনার অবস্থাটা বোঝার চেষ্টা করি। এবং আমরা প্রথমেই আমরা যার সঙ্গে কথা বলার চেষ্টা করছি তিনি চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস BITID এর সহকারী অধ্যাপক, মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ তিনি ডক্টর প্রণব কুমার বড়ুয়া। তার সঙ্গে কথা বলছি। ডক্টর প্রণব কুমার বড়ুয়া, প্রথমেই আপনার কাছে আমার যে প্রশ্ন, যে বাংলাদেশে এখন করোনা সংক্রমণের প্রবণতাটা কেমন? ডক্টর প্রণব কুমার বড়ুয়া, আমরা যে প্রশ্নটা করছিলাম, মানে বাংলাদেশে বর্তমানে করোনা সংক্রমণের প্রবণতাটা কেমন সেটা যদি একটু বলতেন আমাদের। সংযোগে একটু সমস্যা হচ্ছে, আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা যেটা জানতে চাইছিলাম, এখন শুনতে পাচ্ছি। জি, ডক্টর প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশে বর্তমানে করোনা সংক্রমণের প্রবণতাটা কেমন সেটা যদি বলতেন। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে করোনা সংক্রমণের প্রবণতা অনেকটা কম, বলা যায় প্রবণতাটা অনেকটা নিম্নমুখী। 2-3 মাস আগেও যেরকম আমরা দেখেছি যে করোনা সংক্রমণ 20 থেকে 25% ছিল, এখন সেটা 10 থেকে 12% নেমে এসেছে। সুতরাং বলা যায় বর্তমানে করোনা সংক্রমণ অনেকটা নিম্নমুখী, কমে আসছে। আচ্ছা, আর কতদিন এই সংক্রমণ চলতে পারে এরকম কোনো ধারণা কি আপনাদের আছে? এটা আসলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল কতদিন এটা চলবে। তবে যেহেতু এই ভাইরাসটা আমাদের জনগোষ্ঠীর মধ্যে আছে এবং ভাইরাসটা সংক্রামক এবং একই সাথে ছোঁয়াচে, সংক্রামক এবং ছোঁয়াচে এর মানে হলো এটা একজন থেকে আরেকজনের ছড়ায় এবং কোনো মাধ্যম ছাড়াই যেহেতু নিকট সংস্পর্শে থাকলে হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের ছড়ায়, ফলে এই সংক্রমণটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের অধিকাংশ মানুষ এটার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। সেজন্য বলা যায় যে এই সংক্রমণটা খুব সহসা কমে যাবে, এটা হয়তো বলা সম্ভব হচ্ছে না, এটা চলতেই থাকবে। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা তো আসলে অনেকটা হার্ড ইমিউনিটির মতো হয়ে গেল। তো এই হার্ড ইমিউনিটির ব্যাপারটা যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন, এবং এই হার্ড ইমিউনিটির বাস্তবতা কি আমাদের দেশে আছে? আচ্ছা, হার্ড ইমিউনিটি বলতে আমরা বুঝি, হার্ড শব্দের অর্থ হলো একটা দল, সাধারণত আমরা এটাই বুঝাই। তো আমি যদি একটা ছবির মাধ্যমে আপনাকে বুঝাতে চাই, সেটা হলো, প্রথমে একটু বলে নেই, একটা জনগোষ্ঠীর মধ্যে অধিকাংশ জনগণ যদি একটা জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে, তাহলে দেখা যায় কিছু মানুষ যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তারা একটা ইনডাইরেক্টলি প্রোটেকশন পেয়ে যায়। এটাকে বলে হার্ড ইমিউনিটি। যেমন আমি ছবির মাধ্যমে যদি বোঝাতে চাই, এখানে দেখেন, এখানে কিছু মানুষ আছে লাল রঙের, কিছু নীল রঙের, আর কিছু আছে সবুজ রঙের। যারা নীল রঙের তারা হলো সাসেপ্টিবল মানে তারা নন ইনফেক্টেড, নন ভ্যাকসিনেটেড। আর যারা লাল রঙের তারা হলো ইনফেক্টেড। আর যারা সবুজ রঙের তারা হলো ইনফেক্টেড ছিল কিন্তু এখন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে তারা ইমিউন হয়ে গেছে। আচ্ছা,
এখন এই এই ছবিটাতে ম্যাক্সিমাম মানুষ ইনফেক্টেড ছিল। আচ্ছা। তারপর এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তাদের অনেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ইমিউন হয়ে গেছে, হুম হুম। মাত্র 2 জন এখনো ইনফেক্টেড রয়ে গেছে, এবং কিছু মানুষ আছে যারা নট ইনফেক্টেড ইয়েট এবং নট ভ্যাকসিনেটেড। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে 2 জনের মধ্যে এখনো সংক্রমণটা রয়ে গেছে, তাদের কাছ থেকে এই সংক্রমণটা আর ছড়ানোর উপায় নাই, কারণ চেইন অফ ট্রান্সমিশন এটা ব্রেকডাউন হয়ে গেছে। আচ্ছা, তখন তো বাংলাদেশে কি আমাদের সেই অবস্থাটা আছে? আমরা কি হার্ড ইমিউনিটির বাস্তবতাটা আমাদের আছে কিনা? ইমিউন, আচ্ছা, হার্ড ইমিউনিটি বাস্তবতা এটা এটা বাস্তব। আমরা যতই বলি না কেন, হার্ড ইমিউনিটি একটা অমানবিক ব্যাপার, আসলে ব্যাপারটা কিন্তু ওইদিকে যাচ্ছে। যেহেতু সংক্রমণটাকে আমরা কন্টেইন করতে পারিনি, আমরা পুরোপুরি এটা নির্মূল করতে পারিনি, সংক্রমণটা চলছেই। তো মনে হচ্ছে ধীরে ধীরে অধিকাংশ মানুষ রোগ আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না করা পর্যন্ত এটা চলতে থাকবে, এবং আমরা মানি আর না মানি, হার্ড ইমিউনিটি না হওয়া পর্যন্ত এই সংক্রমণটা চলতে থাকবে। এবং হার্ড ইমিউনিটি শুধু রোগ আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ব্যাপারটা না, আমরা যদি ভ্যাকসিনের কথা চিন্তা করি, ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু হার্ড ইমিউনিটির ব্যাপারটা খুব সিগনিফিকেন্ট। আমরা তো 16 কোটি মানুষের সবাইকে ভ্যাকসিন দিতে পারবো না। আমরা যদি অন্তত 70 to 80% মানুষকে ভ্যাকসিন দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে বাকি যে 20 to 30% মানুষ আছে তাদের আর ভ্যাকসিনের প্রয়োজন হবে না, তারা একটা ইনডাইরেক্ট প্রোটেকশন পেয়ে যাবে। কেন? বিকজ দ্য চেইন অফ ট্রান্সমিশন অফ ভাইরাস হ্যাজ বিন ব্রোকেন। ভাইরাস ছড়ানোর পথটাকে আমরা বন্ধ করে দিয়েছি এইভাবে। ফলে রোগাক্রান্ত হয়ে ইমিউনিটি তৈরি করা বলি, ভ্যাকসিনেশন দিয়ে ইমিউনিটি তৈরি করা বলি, হার্ড ইমিউনিটি কিন্তু একটা বাস্তব কথা, সেই দিকে কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি। আচ্ছা, আরেকটা যে জিনিস আমরা ডক্টর প্রণব কুমার বড়ুয়া আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরেই, প্রায় 10 বছর ধরেই আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন সংক্রামক রোগের নাম শুনছি, যেমন সার্স, মার্স, জিকা, ইবোলা, এখন তো কোভিড-19 চলছে। এর কারণটা কি? এই নতুন নতুন সংক্রামক রোগ কেন মানুষকে আক্রান্ত করছে? এটার জন্য আমরাই দায়ী। মানুষ আসলে প্রকৃতির উপর এত বেশি অত্যাচার শুরু করেছে যে প্রকৃতি বিনাশী অনেক কর্মকাণ্ড চলছে। যেমন পাহাড় পর্বত আমরা ধ্বংস করছি, বন জঙ্গল ধ্বংস করছি। খুব রিসেন্টলি যদি আপনি দেখেন, আমাজনে যে বন অগ্নিকাণ্ড হয়েছে, বলা হচ্ছে এটা মানুষই লাগিয়েছে। ফলে বনাঞ্চল ধ্বংস করে আমরা কৃষি জমি বাড়াচ্ছি, বনাঞ্চল ধ্বংস করে আমরা ঘর বাড়ি বাড়াচ্ছি। ফলে আমরা বন্য প্রাণীর সংস্পর্শে অনেকটা চলে যাচ্ছে। এই বন্য প্রাণীর সংস্পর্শে যাওয়ার ফলে বন্য প্রাণীর যে সমস্ত রোগগুলা, সেগুলো মানুষের মধ্যে ধীরে ধীরে চলে আসছে। এটার জন্য মানুষই দায়ী, এবং এটা থেকে বাঁচতে হলে আমাদের প্রকৃতির উপর যে যথেষ্ট অত্যাচার চলছে এটাকে সীমিত করতে হবে। আমাদেরকে যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা ঠিক মতো ফিরিয়ে আনতে হবে। চমৎকার একটা কথা বললেন ডক্টর প্রণব কুমার বড়ুয়া। আরেকটি যেটা প্রশ্ন আপনি একটু বলছিলেন, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন, সংক্রামক রোগ এবং ছোঁয়াচে রোগ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আর মিলটাই বা কি? সংক্রামক রোগ আর ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগ হলো এমন একটা রোগ যেটা একটা সংক্রমণ দিয়ে হয়, একটা ইনফেকশাস এজেন্ট দিয়ে হয়, একটা জীবাণু দিয়ে হয়, এবং যেটা একজন থেকে আরেকজনে ছড়াতে পারে, এটা হলো সংক্রামক রোগ। আর ছোঁয়াচে রোগ হলো এমন একটা সংক্রামক রোগ যেটা একজন থেকে আরেকজনে ছড়াবে কোনো মাধ্যম ছাড়াই। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যেমন ম্যালেরিয়া একজন রোগী থেকে সুস্থ মানুষের ছড়াবে মশার কামড়ের মাধ্যমে। ডেঙ্গু একজন রোগী থেকে সুস্থ মানুষের ছড়াবে মশার কামড়ের মাধ্যমে। টাইফয়েড একজন রোগী থেকে সুস্থ মানুষের ছড়াবে দূষিত খাবার অথবা দূষিত পানির মাধ্যমে। কিন্তু কিছু কিছু রোগ আছে যেটা একজন থেকে আরেকজন ছড়াবে, এরকম কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি ছড়াবে। সেটা হতে পারে ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট, অথবা সেটা হতে পারে খুব নিকট সংস্পর্শে থাকার কারণে আমরা যেগুলো বলে রেসপিরেটরি ড্রপলেট, হাঁচি কাশির মাধ্যমে যে জলকণাগুলো বের হয়, সেগুলোর মাধ্যমে। এখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। তাহলে যেখানে যে সংক্রমণ রোগ ছড়ানোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটাই হলো ছোঁয়াচে রোগ। আমরা বলতে পারি সব ছোঁয়াচে রোগ সংক্রামক রোগ, কিন্তু সব সংক্রামক রোগ ছোঁয়াচে রোগ নয়। সেই সংক্রামক রোগ ছোঁয়াচে রোগ যেটা কোনো মাধ্যম ছাড়াই একজন থেকে আরেকজনের ছড়ায়। যেমন এই যে কোভিড-19, যেমন ইবোলা ভাইরাস,
ইবোলা ভাইরাস একটা রোগীর যে বডি সিক্রেশন, তার যে লালা, তার যে রক্ত, তার বডি সিক্রেশন টাচ করলেই কিন্তু ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্স আছে। যেমন স্ক্যাবিস, এটা একটা ছোঁয়াচে রোগ। মিজলস, মামস, এগুলো কিন্তু ছোঁয়াচে রোগ, কারণ এগুলো একজন থেকে আরেকজনের কোনো মাধ্যম ছাড়াই ছড়ায়। কিন্তু যে সংক্রামক রোগ একজন থেকে আরেকজনে ছড়ানোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা ছোঁয়াচে রোগ না। ডক্টর প্রণব কুমার বড়ুয়া, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এই প্রতিষ্ঠানে আছেন, ট্রপিক্যাল মেডিসিন বলতে আমরা কি বুঝি, এর প্রয়োজনীয়তা বা কি, এটা যদি এটা বলতেন। ট্রপিক্যাল মেডিসিনের একটা ব্রাঞ্চ, যেটাকে আমরা বলি, আমি যদি একটু ছবিটা দেখাতে চাই, এখানে একটা ছবি দেখেন, এটা হলো একটা গ্লোব। আমরা জানি গ্লোবকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো নিরক্ষরেখা দিয়ে, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ। তো নিরক্ষরেখা হলো 0% অক্ষাংশ। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি যে অক্ষাংশ, এটাকে বলে কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার। আর নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি যে অক্ষাংশ, এটাকে বলা হয় মকর ক্রান্তি বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় ট্রপিক্যাল রিজিয়ন। এবং ট্রপিক্যাল রিজিয়নের পরেও 40 ডিগ্রি উত্তর এবং 40 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় সাবট্রপিক্যাল রিজিয়ন। এই ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে যে সমস্ত রোগগুলা বেশি দেখা যায়, সেই সমস্ত রোগগুলা নির্ণয় করা, তাদের চিকিৎসা করা, তাদের ভ্যাকসিন তৈরি করা এবং নতুন নতুন ডায়াগনস্টিক টুল তৈরি করা, এটাই হলো ট্রপিক্যাল মেডিসিনের কাজ। এটা মেডিসিনের একটা ব্রাঞ্চ। এবং এই ট্রপিক্যাল ডিজিজ গুলো এখন এতটাই গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে যে ট্রপিক্যাল ডিজিজ গুলো কিন্তু নন ট্রপিক্যাল কান্ট্রিতেও পাওয়া যাচ্ছে। যেমন মাইগ্রেশন, মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, রিফিউজির কারণে সেই ডিজিজ গুলো ওই নন ট্রপিক্যাল কান্ট্রিতে যাচ্ছে। তারপর হতে পারে ট্যুরিজম, ইনক্রিজ এয়ার ট্রাভেল, এই সমস্ত কারণে ট্রপিক্যাল ডিজিজ গুলো কিন্তু নন ট্রপিক্যাল কান্ট্রিতেও চলে যাচ্ছে। ফলে এই ট্রপিক্যাল রোগগুলোকে নির্ণয় করা, তাদের চিকিৎসা করা এবং তাদের প্রিভেনশন, এগুলোর জন্য মেডিসিনের একটা স্পেশাল ব্রাঞ্চ, সেটা হলো ট্রপিক্যাল মেডিসিন। এবং দেখা গেছে এই ট্রপিক্যাল রোগগুলোর একটা স্পেশাল হলো মাঝে মাঝে আউটব্রেক হয়। এই আউটব্রেকটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যে সমস্ত ব্যবস্থা নিতে হয়, সেটাও ট্রপিক্যাল মেডিসিনের কাজ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর প্রণব কুমার বড়ুয়া। আপনি আমাদের অনেক অজানা বিষয়ে আপনি আলোকপাত করলেন এবং আমাদের জানা ছিল না সংক্রামক রোগ এবং ছোঁয়াচে রোগের মধ্যে কি পার্থক্য বা আছে এবং ট্রপিক্যাল মেডিসিনটা কি, সে ব্যাপারে আপনি আমাদের বললেন। আপনাকে এটি নিউজের পক্ষ থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং শুভরাত্রি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের সহকারী অধ্যাপক ডক্টর প্রণব কুমার বড়ুয়ার সঙ্গে। তিনি বলছিলেন যে বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন কেমন অবস্থায়, কী অবস্থায় আছে এবং ইনফেকশাস ডিজিজ আসলে কি। আমরা এই মুহূর্তে নিচ্ছি নিউজ গ্যালারিতে ছোট্ট একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, নিউজ গ্যালারিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস। নিউজ গ্যালারি পরিবেশিত হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, বিরতির আগে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের বিআইটিআইডি এর সহকারী অধ্যাপক, মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রণব কুমার বড়ুয়ার সঙ্গে। এ পর্যায়ে আমরা কথা বলবো রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক, নিউরোলজি বিভাগের ডক্টর নাজমুল হকের সঙ্গে। ডক্টর নাজমুল হক, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, আজকের ডক্টর নাজমুল অনুষ্ঠানে হক, আমাকে আপনি তো আমন্ত্রণ জানালেন। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আপনি আছেন। আমরা জানি যে বাংলাদেশে প্রথম দিককার যে কয়টা হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করা হয়েছিল তার মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল একটি। আপনার কাছে যদি জানতে চাই যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কোভিড রোগীর সংখ্যা কি কমেছে, না সেই পরিস্থিতিটা কীরকম এখন? ধন্যবাদ আপনাকে। কোভিড পেশেন্টের অ্যাডমিটেড কোভিড পেশেন্টের সংখ্যাটা মুগদা মেডিকেল কলেজে গত ঈদের আগ থেকে, কোরবানি ঈদের আগ থেকে কিছুটা কমে গিয়েছিল এবং সংখ্যাটা আমাদের 320 বেডের মধ্যে প্রায় অর্ধেকে নেমে এসেছিল। কিন্তু ঈদের পর থেকে আমরা দেখছি যে সংখ্যাটা বাড়ছে। বর্তমানে আমাদের ওখানে 320টি বেডের মধ্যে 164টি বেডে পেশেন্ট আছে এবং আইসিইউ যে 14টি বেড, 14টি বেডে ফিল আপ আছে। পেশেন্টের সংখ্যা ঈদের পর থেকে গ্রাজুয়ালি বাড়ছে, যেটা প্রথমে কিছুটা কমেছিল, এখন আবার কিছুটা বাড়ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা যেটা জানতে পারছি বা খবরও পাচ্ছি যে মানে আবার নতুন করে সংক্রমণ, মানে যাদের একবার হয়ে গেছে করোনা, তারা আবার অনেকে বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে ফিরে আসছে, মানে পোস্ট করোনা সিনড্রোম যে এক ধরনের দেখা যাচ্ছে, এবং অনেকগুলো হাসপাতালে পোস্ট করোনা ক্লিনিকও চালু করা হয়েছে। মুগদা হাসপাতালে আপনারা কীরকম দেখছেন এরকম রোগীর সংখ্যা, কি আপনারা দেখতে পাচ্ছেন? ওয়ার্ল্ড ওয়াইড এখন একটি রিকগনাইজ টার্ম আছে, সেটা হচ্ছে লং কোভিড। মানে পোস্ট করোনা কিছু সিমটম আমরা দেখছি, এর মধ্যে ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট, ডিপ্রেশন, ফেটিক, মাথা ব্যথা, বিভিন্ন রকম জয়েন্ট পেইন, এইগুলো নিয়ে রোগীরা আমাদের মুগদা মেডিকেল কলেজেও অ্যাটেন্ড করছে। আমরা বহির্বিভাগে এই রোগীগুলোকে সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা এর মধ্যে মিটিং করেছি এবং আমাদের অধ্যক্ষ মহোদয় এই পোস্ট কোভিড বা লং কোভিড এর পেশেন্টদের জন্য আলাদা একটা ক্লিনিক চালুর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি। ইনশাল্লাহ খুব সত্তর এটার জন্য একটা আলাদা ক্লিনিক এবং আলাদা বহির্বিভাগ সার্ভিস আমরা চালু করবো বলে আশা করছি মুগদা মেডিকেল কলেজে। মানে পোস্ট কোভিডে আপনারা মানে মোটামুটি কি ধরনের উপসর্গ নিয়ে বা কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসছেন? আমরা জানতে পেরেছি যে লাংয়ে কিছু সমস্যা হয়, কিছু স্ট্রোকেরও কিছু ঝুঁকি বাড়ে, বা আপনি যেখানে আছেন নিউরোলজি, সেই ধরনের কিছু সমস্যা নিয়েও আসছে। আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমাদের। পোস্ট কোভিড যে লং কোভিড বা পোস্ট কোভিড যে কমপ্লিকেশন গুলো আছে, তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে ড্রাই কফ। ড্রাই একটা ইরিটেটিং কফ লং টাইম পর্যন্ত থেকে যায়। সেকেন্ড হচ্ছে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা আসলে দুটি কারণে হয়। একটি হার্টের সমস্যা, আমরা জানি যে কোভিড থেকে হার্টের একটি রোগ হতে পারে মায়োকার্ডিটিস, সেখান থেকে হার্ট ফেলিউর বা হৃদযন্ত্রের ক্রিয়া কিছুটা দুর্বল হয়ে যাওয়া, সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে। আবার পালমোনারি ফাইব্রোসিস বা ফুসফুস কিছুটা ফাইব্রোস বা সংকুচিত হয়ে যাওয়ার কারণেও কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয়। এছাড়া সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট কোভিড এর, সেটার কারণে ডিপ্রেশন, ইরিটেবিলিটি, এগুলো আমরা পাচ্ছি। নিউরোলজিক্যাল কেসের মধ্যে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে মাথা ব্যথা। কোভিড এর পরে এক ধরনের ভাস্কুলার চেঞ্জের কারণে হেডেক, বিশেষ করে মাইগ্রেন লাইক হেডেক আমরা অনেক পাচ্ছি। এছাড়া লং কোভিডে আমরা স্ট্রোকের পেশেন্টও পেয়েছি। আচ্ছা, মানে আপনার যে ব্যাপারটা বললেন যে স্ট্রোকের একটা ঝুঁকি থাকে লং কোভিড যেটার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে মানে করোনা যাদের একবার হয়ে যায় তাদের কি কি সতর্কতা নিলে পরে এ ধরনের পোস্ট কোভিড সিমটমগুলো অ্যাভয়েড করা সম্ভব বলে আপনি মনে করেন? পোস্ট কোভিড সিনড্রোম তো আসলে অনেক রকম আছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা মানে সবচেয়ে ইজিলি যেটা আমরা প্রিভেন্ট করতে পারি সেটা হচ্ছে ডিপ্রেশন, ফ্যাটিগেবিলিটি এবং অ্যাংজাইটি। এটার জন্য আমরা বলি যে কোভিড তো আসলে একটা আমাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করে, কিন্তু সেই ভীতিটাকে ওভারকাম করে আমরা যদি বিভিন্ন রকম ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে থাকি, তাহলে এই ডিপ্রেশন এবং ফ্যাটিগেবিলিটি বা অ্যাংজাইটি এটা আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারি। আর কোভিড এর যে থ্রোম্বোএম্বোলিক বা আর্টারিতে অক্লুশনের কারণে যে স্ট্রোক বা এই কমপ্লিকেশন গুলো হয়, এটার জন্য আমরা যেটা বলি যাদের একটু এল্ডারলি বা যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন এদের থাকে, এদের আমরা বলি যে রক্ত তরল করার যে ড্রাগ গুলো, যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট রিভারক্সাবান একটা ওষুধ আছে, এটা আমরা বলি যে ওই রোগীদেরকে 1 মাস বা তার চেয়ে বেশি সময় ধরে যদি প্রেসক্রাইব করি, তাহলে এই লং কোভিড এর যে সিরিয়াস কমপ্লিকেশন গুলো আছে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। এছাড়া কোভিড এর একটা কমপ্লিকেশন হচ্ছে কাশি এবং ব্রেথলেসনেস। কাশির জন্য আমরা বলি যে অ্যান্টিহিস্টামিন ট্রাইকো ড্রাগ এবং মন্টেলিউকাস্ট একটু লং টাইম কন্টিনিউ করার জন্য, বিশেষ করে যাদের কাশিটা ড্রাই কফটা অনেকদিন ধরে পারসিস্ট করে। এছাড়া কিছু ইনহেলার আছে, বিশেষ করে স্টেরয়েড কন্টেইনিং ইনহেলার গুলো যদি ইউজ করে, তাহলে ড্রাই
যে একটা কফ, যেটা কোভিড সেরে যাওয়ার পরও রোগীদের থেকে যায়, এক্ষেত্রে তারা বেশ ভালো একটা উন্নতি পায় বলে আমরা দেখছি। ডাক্তার নাজমুল হক, আপনারা কি আহ, রোগীদের মানে যাদের করোনা হয়ে গেছে তাদের কোনো কি ফিজিক্যাল এক্সারসাইজের সাবস্ক্রাইব মানে করেন কিনা, মানে এ ধরনের কোনো পরামর্শ আপনারা দেন কিনা? এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি, আমি নিজেও অনেকগুলো স্টাডি করেছি। এটা নিয়ে আসলে দুই ধরনের স্টাডি আছে, তবে যদি ছোট করে বা সহজ ভাষায় বলতে চাই, কোভিড কালীন সময়ে এবং কোভিড এর পরবর্তী যে আইসোলেশন পিরিয়ড, টোটাল ধরেন কোভিড শুরু থেকে 21 দিন পর্যন্ত মাইল্ড হাঁটাহাঁটি বা মাইল্ড এক্সারসাইজ, খুব এক্সারশন নেওয়া যাবে না। খুব এক্সারশন নিলে সিচুয়েশন কমে যাবে। কিন্তু ওয়ান্স আপনি কোভিড নেগেটিভ হয়ে গেলেন এবং আপনার সিমটম কমে গেল, তখন কিন্তু মাইল্ড এক্সারসাইজ আপনার পালমোনারি ফাইব্রোসিস এবং লাংস এর যে ফাইব্রোস্ট হয়ে যাওয়া, এটাকে ঠেকিয়ে দিবে এবং আপনার শ্বাসকষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেবে। তাহলে দুইটা জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে। কোভিড কালীন সময়ে খুব বেশি এক্সারসাইজ করা যাবে না, হালকা হাঁটাহাঁটি, এর বেশি না। কিন্তু কোভিড থেকে উন্নতির পরে কিন্তু আপনি কিছুটা এক্সারসাইজ করতে পারেন এবং এই এক্সারসাইজ কিন্তু আপনার শ্বাসনালীকে আরো ভালো রাখবে এবং ভবিষ্যৎ যে শ্বাসকষ্ট হতে পারে সেটা থেকে আপনাকে মুক্ত রাখবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার নাজমুল হক, আপনি এত রাত করেও আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ শামসুদ তাবরিজ এমডি আছেন, তিনি ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ ইলিনয়, শিকাগো। ডাক্তার শামসুদ তাবরিজ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ডাক্তার তাবরিজ, আপনার কাছে প্রথমেই আমি যে প্রশ্নটা করছি, আমরা একটু আগেও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তার সঙ্গেও যে কথাটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট কোভিড একটা সিনড্রোম শুরু হয়েছে এবং এটা আপনারা বলছেন যে রিইনফেকশন, এবং আপনাদের যে আমরা যে কয়েকটা পেপার পড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা আসলে হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং এটা কখন হবে এবং কতটা খারাপ বা ভালোভাবে হবে সেটাই দেখার ব্যাপার। এই ব্যাপারটা যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। পোস্ট কোভিড যে সিমটম সেটা আর রিইনফেকশন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু ক্লারিফিকেশন দরকার। এখন অনেকে যারা কোভিড থেকে ভালো হয়েছে দেখা যাচ্ছে তাদের লং টার্ম কিছু সিমটম হচ্ছে, এটাকে লং কোভিড বলছে বা লং হল যারা তারা বলছে, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে রিইনফেকশন। রিইনফেকশনটা মানে হচ্ছে একজন ভালো হয়ে গেছে কমপ্লিটলি, তারপরে আবার নতুন করে তার ইনফেকশনটা হলো। তো এটা তো যেহেতু একটা রেসপিরেটরি ভাইরাস, অন্যান্য ভাইরাস যে আমরা দেখি রেসপিরেটরি ভাইরাস যেমন যে নর্মাল সর্দি কাশির ভাইরাস, অন্যান্য করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এগুলি সবকিছুই আবার পুনঃসংক্রমণ হয়। তো সেই দিক থেকে চিন্তা করলে কোভিড-19 আবার সংক্রমণ হবে এটার সম্ভাবনা বা রিস্ক সবসময় আমরা চিন্তা করেছি। এটা কখনো আনটিল রিসেন্টলি এটা আমাদের কোনো প্রুভেন কেস ছিল না। এখন গত এক মাসের মধ্যে দেখা গেল 4টা কেস আমরা প্রুভেন রিইনফেকশন হয়েছে। একটা হয়েছে হংকং থেকে, আর একটা হয়েছে নেভাদা, আর দুটো ইউরোপিয়ান কান্ট্রি সেখান থেকেও রিপোর্ট করেছে রিইনফেকশন। তো যেহেতু এটার ইমিউনিটি কত দূর পর্যন্ত যায়, কতদিন পর্যন্ত থাকবে, সিমটম কেমন হবে, এগুলো আমরা এখনো জানি না। কিন্তু ভাইরাসের যে নেচার, রেসপিরেটরি ভাইরাস, সেখান থেকে আমরা এটা ধরে নিতে পারি এটা রিইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এটা সময়টা কতটুকু এখনো পর্যন্ত এটা ঠিক পরিষ্কার না। আচ্ছা, আরেকটা যেটা দেখলাম, আপনি যেটা বললেন যে 4টা কেস, এর মধ্যে হংকংয়ের যে কেসের কথাটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে 33 বছর বয়স্ক সেই ভদ্রলোকের তিনি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট ছিলেন এবং তিনি সুস্থ হওয়ার পর 145 দিন, প্রথম ইনফেকশনের পর 145 দিন পর তিনি আবার রিইনফেক্টেড হয়েছেন। এটা একটা ইন্টারেস্টিং কেস, এটা যদি একটু বলতেন আমাদের। তো এই কেসটা, হংকং এর যেটা কেসটা আপনি বললেন, এই পেশেন্টটার প্রথম ইনফেকশন হয়েছিল মার্চে। এপ্রিলে তার কোনো সিমটম ছিল না এবং সে রিকভার করেছে, নেগেটিভ টেস্ট ছিল 2বার। তারপরে সে ইউরোপে থেকে যখন ট্রাভেল করে ব্যাক করেছে, এয়ারপোর্টে তাকে নর্মাল যে প্রোটোকল স্ক্রিনিং, সেই স্ক্রিনিং করার সময় দেখা গেল তার টেস্টটা পজিটিভ আসছে, কিন্তু তখন তার কোনো সিমটম নেই। তখন তারা চিন্তা করলো যে এটা 145 ডেজ হয়ে গেছে প্রথম ইনফেকশন থেকে, এটা কি আগের ইনফেকশনের ভাইরাস নাকি এটা একটা নতুন ভাইরাস। সেটা প্রুফ করতে গিয়ে ওরা দুটি জিনিস করেছে। একটা হচ্ছে যে এটা জিনোম সিকোয়েন্স করেছে। জিনোম সিকোয়েন্স করে দেখলো
যে প্রথম ভাইরাসের যে সিকোয়েন্স আর এখন এই সেকেন্ড টাইম যে ভাইরাসটা পাওয়া গেল, এটার সিকোয়েন্সের মধ্যে প্রায় 23টা জায়গায় একটু অন্য রকমের স্ট্রাকচার দেখা গেল। তাতে করে ওরা দেখালো যে এই প্রথম ইনফেকশন আর দ্বিতীয় ইনফেকশনটা ডিফারেন্ট দুটো ইনফেকশন, এবং দ্বিতীয় ইনফেকশনের যে ভাইরাসটা এটা মোর প্রিভ্যালেন্ট ইন ইউরোপ, যেটা নাকি ও সেখান থেকে ট্রাভেল করে এসছে। সেখান থেকে ওরা এটাকে প্রুভ করলো যে এটা রিইনফেকশন, নট টেস্ট পজিটিভ ফ্রম ফার্স্ট ইনফেকশন। তো সেটা একটা ইন্টারেস্টিং যে এই পেশেন্ট অ্যাসিমটোমেটিক ছিল সেকেন্ড টাইমে। তো এখান থেকে হয়তো একটা ধারণা করা যায় তাহলে কি আগের ইনফেকশনের জন্য কিছু ক্রস ইমিউনিটি ছিল, নাকি অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে করোনা ভাইরাস ইনফেকশন হওয়ার পর অ্যাসিমটোমেটিক থাকে, এটা কি সেইটার জন্য কিনা, এই ধারণাগুলো আমাদের এখনো পরিষ্কার না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং আমার কাছে লাগলো সেটা হচ্ছে সাইকেল থ্রেশহোল্ড বা সিটি। এই জিনিসটাকে, এই জিনিসটা একটু ব্যাখ্যা করে আমাদের বোঝাতেন। তো এটা হচ্ছে ওই পিসিআর যে টেস্ট করে করোনা ভাইরাসটা আইডেন্টিফাই করা হয়। পিসিআর টেস্টার মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তার মানে ভাইরাসটাকে শনাক্ত করার জন্য অনেকগুলো সাইকেলের মধ্য দিয়ে এটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করা হয়। এই মাল্টিপ্লিকেশনের প্রসেসটা কতগুলো সাইকেল হওয়ার পরে এই ভাইরাসটাকে শনাক্ত করা যায় সেটার উপর ডিপেন্ড করে একটা নাম্বার দেখা যায়। মানে 25টা সাইকেল নাকি 28টা সাইকেল না 30টা সাইকেল পরে টেস্টটা পজিটিভ হলো, এটার উপর ডিপেন্ড করে বোঝা যায় ভাইরাল লোডটা কতটুকু। যার যত কম সাইকেলই ভাইরাসটা শনাক্ত হয়ে যাচ্ছে তার মানে তার ভাইরাস লোডটা বেশি, আর যার যত বেশি সাইকেল লাগছে তখন ভাইরাল লোডটা কম। তো করোনা ভাইরাস কোভিড-19 ক্ষেত্রে দেখা যায় যে 30টা সাইকেলের পরে যখন আরো বেশি সাইকেল লেগে যায় এটাকে শনাক্ত করতে, তখন দুইটা এক্সপ্লেনেশন হতে পারে। একটা হচ্ছে খুব কম ভাইরাল লোড, অথবা ভাইরাসটা ডিটেক্ট হওয়ার পরেও এই ভাইরাসটা কালচার করে পজিটিভ পাওয়া যায় না, তার মানে এই ভাইরাসটা একটা ডেড ভাইরাসের মতো আর কি, এটা কোনো রেপ্লিকেশন করার ক্যাপাসিটি নাই। তো এই নাম্বারটা যখন ওরা এই হংকং এর পেশেন্টটাকে দেখলো সেকেন্ড টাইম, তখন প্রথমটাতে অ্যাবাউট 26টা সাইকেল পরেই টেস্টটা পজিটিভ হয়েছে। তার মানে কি 30-এর নিচে এই 26টা সাইকেলই যখন এই পিসিআরটা টেস্টটা পজিটিভ হয়ে যায় তখন ধরে নেওয়া যায় যে এই ভাইরাসটা একটা ডেড ভাইরাস না, এটা একটা অ্যাক্টিভ ভাইরাস। তো এটা একটা সারোগেট মার্কারের মতো কাজ করে। এটা একেবারে 100% অ্যাকুরেট হয় তা না, কিন্তু যার যত কম সাইকেলে এটা টেস্টটা পজিটিভ হবে তখন ধরে নেওয়া যায় এই ভাইরাসটা অ্যাক্টিভ। সেক্ষেত্রে এটার ইনফেক্টিভিটি, তারপরে এটার সিমটম করবে কিনা, এগুলো সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় এই নাম্বারটা দেখে। আচ্ছা, নেভাডায় যে সংক্রমণের খবরটা আপনারা বলছেন সেটা হচ্ছে যে প্রথম সে সিমটোমেটিক ইনফেকশনই হয়েছিল এবং 72 দিন পরে, মানে প্রথম সংক্রমণের 72 দিন পরে সে আবার সংক্রমিত হয়েছে, এবং তার ক্ষেত্রে বিষয়টা কীরকম দাঁড়িয়েছে সেটা যদি আর একটু বলতেন আমাদের। তো নেভাদার কেসটার সাথে হংকং এর কেসে কিছু ডিফারেন্স আছে। হংকং এর কেসটা যেটা বললাম সেটা ইনসিডেন্টালি এটা আইডেন্টিফাই করেছে, কোনো সিমটম ছিল না। কিন্তু নেভাদার কেসটা পেশেন্টের প্রথমবার ইনফেকশন হওয়ার পর বা 72 দিন পরে সেকেন্ড টাইম যখন ইনফেকশন হলো, সেই ক্ষেত্রে এই পেশেন্টের সিমটম ছিল মোরলেস মডারেট টু সিভিয়ার সিমটম ছিল। তার মানে এই কেসটাতে একটু ডিফারেন্ট, এটা এই পেশেন্টের সিমটম দেখা দিয়েছে। আর এই পেশেন্টের সেকেন্ড ভাইরাসটার ক্ষেত্রে যখন ওই জিনোম সিকোয়েন্স করলো সেখানে তারা 7টা নিউক্লিওটাইড, যেটা 7টা জায়গায় কিছু ডিফারেন্স ভেরিয়েশন পেল, এটা এই ক্ষেত্রে কিন্তু সিমটম করেছে। তার মানে কি এই দুইটা কেস থেকে আমরা দুই রকমের কনক্লুশনে আসতে পারি। একটা হচ্ছে রিইনফেকশন সবসময় যে অ্যাসিমটোমেটিক হবে সেটা ঠিক না, আবার এটা রিইনফেকশন হলে খুব সিভিয়ার ইনফেকশনও হতে পারে। এটা নেভাদার কেস থেকে বুঝলাম। তাহলে আমাদের ভবিষ্যতে যদি কারো সেকেন্ড টাইম ইনফেকশন হয় সেক্ষেত্রে আমাদের এটা সাবধান হওয়ার জন্য এটা একটা বার্তা দেয় যে এটা আরেকবার হলে যে আগের থেকে ইমিউনিটি থাকার জন্য যে ইনফেকশনটা খুব মাইল্ড হবে এটা বলা যাচ্ছে না, যেহেতু এটা সিমটমটা সিভিয়ার ছিল সেকেন্ড নেভাদার কেসে। আচ্ছা, আপনার এইসব কথা থেকে তো মোটামুটি একটু ভয় পাওয়ার মতো অবস্থা, মানে এটা সহজে যাচ্ছে না, যাচ্ছে তো নাই, কিন্তু ফিরে আসলে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে। এক্ষেত্রে মানে যদি কেউ করোনা আক্রান্ত হন তিনি কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা তিনি নিতে পারেন, মানে কিভাবে তিনি এটা থেকে পরিত্রাণ পেতে পারেন? তো কোভিড-19 ভাইরাসটা আসলে যেহেতু এটা রিলেটিভলি নতুন একটা ভাইরাস, এই সম্পর্কে কিন্তু আমরা এখনো জানছি এবং শিখছি। এই যে এখন আপনি প্রথম যে বললেন ভালো হয়ে যাওয়ার পরে লং কিছু সিমটম হচ্ছে,
হ্যাঁ, লং কোভিড সিনড্রোম যেগুলো, সেটা একটা নতুন জিনিস। তারপরে এই যে আরেকটা এখন রিইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমরা জানছি, এবং এটা কত দূর পর্যন্ত প্রোটেকশন দেবে এখন আমরা জানি না। তো সেই জন্য আমাদের আরো তথ্য আসা পর্যন্ত কিন্তু সাধারণ যারা আছে তাদেরকে সবাইকে এই স্বাস্থ্যবিধি যে ব্যাপারগুলো এগুলোকে মেনটেন করে চলতেই হবে। কারণ ফ্লু যেমন প্রতি বছরে ঘুরে ঘুরে আসে, এই করোনা ভাইরাসটাও প্রকোপ যদি কমেও যায় এটা কিন্তু ঘুরে ঘুরে আসতে পারে, এবং কিছু কিছু রোগী সিভিয়ার রোগে আক্রান্ত হতে পারে। সেই জন্য যে আমরা এখন যেটা বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব, যেটা দূর থেকে কিছু ইন্টারাকশন করা, হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা, এই যে তিনটা জিনিস বলা হচ্ছে, এই জিনিসগুলো যাদের একবার ইনফেকশন হয়েছে তাদেরকেও এটা মনে রাখতে হবে, তাদের আরেকবার যেহেতু হতে পারে এটা 3 মাস বা 4 মাস পরে বা আরো দীর্ঘ সময় পরে, কিন্তু সম্ভাবনা যেহেতু থেকে যায়, সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে যতদিন না পর্যন্ত আমরা বুঝতে পারি এই রোগটা একেবারে কমে গেছে পৃথিবী থেকে, অথবা ভ্যাকসিনটা অ্যাক্টিভ হয়ে এফেক্টিভ একটা ভ্যাকসিন এসে আমাদেরকে আরো বেশি ইমিউনিটি দেয়। সেই সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত সবাই এই জিনিসগুলো মেনটেন করবে। যদি ইনফেকশন হয়ে যায় তারপরে, এটি হচ্ছে এটার শিক্ষা। ডক্টর শামসুল তাবরিজ, আপনি তো যুক্তরাষ্ট্রে বসে সেখানকার অবস্থা দেখছেন, সেখান থেকে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে এখন করোনা পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে বলে আপনার মনে হচ্ছে? আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশের নাম্বারটা একটু ডিফিকাল্ট, এটা অ্যাকুরেট নাম্বার কিনা, যেহেতু টেস্ট নাম্বার অনেক কম। আপনার আমেরিকার পপুলেশন বাংলাদেশের পপুলেশনের হয়তো ডাবলের থেকে একটু বেশি। এখানে যেখানে আপনার প্রতিদিন 750,000 টেস্ট হচ্ছে, আপনার বাংলাদেশে হচ্ছে প্রবাবলি আমি জানি না 10 থেকে 12,000 হয়তো বা পরীক্ষা হচ্ছে প্রতিদিন। তো আপনি যদি অনুপাত দেখেন ইনফেক্টিভিটি পজিটিভ টেস্ট পার্সেন্টেজ, সেক্ষেত্রে বাংলাদেশের পার্সেন্টেজ তো এখনো অনেক বেশি, আমি যতদূর জানি এখনো 20-এর কাছাকাছি বোধ হয়। আর আমেরিকাতে বিভিন্ন স্টেটে অনেক সময় 15% মতো আছে এখন আশেপাশে। আচ্ছা, তাহলে 15% আপনি যদি টেস্ট বাড়িয়ে দেন, আপনি যদি 1 মিলিয়ন টেস্ট করেন বা 700 টেস্ট করেন, তাহলে আপনার নাম্বার কিন্তু অনেক বেশি হবে। তবে আমার অবজারভেশন যেটা আমি শুনি, বাংলাদেশে অনেকেই এখন মাইল্ড সিমটম নিয়ে থাকে, হাসপাতালে ভর্তির রেটটা হয়তো কম, কিন্তু এটা চলে যায়নি, এবং ওদের ভবিষ্যতে কতদিন পর্যন্ত থাকবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে বলা যাচ্ছে না। আপনি যদি ভারতের দিকে তাকান, ওরা যেহেতু অনেক টেস্ট করে, ওরা কিন্তু নাম্বার অনেক বেশি, ওদের মর্টালিটি রেটটা হয়তো মোর রিফ্লেক্টেড। সেই জন্য বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় আমরা সঠিক চিত্রটা ঠিক পাচ্ছি না। কিন্তু ইনফেকশন হচ্ছে, কিন্তু আপনি যদি শোনেন অনেকেরই জ্বর হচ্ছে বা ভাইরাল সিনড্রোম হচ্ছে, তারা এখন টেস্টও করছে না অনেকে। এই সঠিক নাম্বারটা না জানলে আপনি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা বা ভবিষ্যৎ প্রজেকশন, তারপরে ওপেনিং অফ বিজনেস, অল দিস স্কুল, এগুলোর যে পরিকল্পনা করবেন, এক্সকিউজ মি, এগুলো কিন্তু করা খুব কঠিন হয়ে যায় আপনি যদি সঠিক নাম্বারটা না থাকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামসুল তাবরিজ। আপনি ইলিনয় থেকে আমাদের বলছিলেন যে সেখানে করোনার যে আবার রিইনফেকশন হচ্ছে সেই ব্যাপারটা আমাদের একটু জানালেন, এবং আমরা এবারই প্রথম কিছু ডিটেল কেস পেলাম, এবং সেই কেস ধরে ধরে আপনি আমাদের সঙ্গে কথা বললেন, এবং বাংলাদেশে কি পরিস্থিতি সেটা নিয়েও একটু আলোকপাত করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইউনিভার্সিটি অফ ইলিনয়ের অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডক্টর মোহাম্মদ শামসুল তাবরিজের সঙ্গে। তিনি আমাদের বলছিলেন যে আমেরিকাতেও যে রিইনফেকশন আবার হচ্ছে সেই কথাগুলো বলছিলেন, এবং আমাদের দেশে কী অবস্থা সেটা ব্যাপারে আমাদের জানাচ্ছিলেন। এবং তার এই কথার সঙ্গে সঙ্গে আমরা শেষ করছি আজকের নিউজ গ্যালারি।